করিডোর নিয়ে আলোচনা হলেও চুক্তি হয়নি। ব্রেক্সিট যুদ্ধে জড়াচ্ছে না বাংলাদেশ বললেন নিরাপত্তা উপদেষ্টা। অনির্বাচিত বলেই লুকোচুরি করছে সরকার, অভিযোগ রিজভির। গণমাধ্যমের বিরুদ্ধে মব ভায়োলেন্স গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক মন্তব্য মির্জা ফখরুলের। 16 বছরের ফ্যাসিবাদী চর্চা থেকে মিডিয়াকে বের হওয়ার আহ্বান নাহিদ ইসলামের। দ্রুত সংস্কার করে ডিসেম্বরের মধ্যে ভোট চায় 12 দলীয় জোট। নির্বাচন ঘিরে বড় সাইবার হামলার শঙ্কা সরকারের। এখন থেকেই সতর্ক থাকার নির্দেশ তথ্য উপদেষ্টার। বেগম জিয়ার দেশে ফেরার সময়সূচি চূড়ান্ত। এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার সকালে। 17 বছর পর জুবাইদার ফেরায় রাজনীতিতে অভিষেকের গুঞ্জন। এবং বাংলাদেশ টি-20 দলের নতুন অধিনায়ক লিটন দাস দায়িত্ব পেলেন 2026 বিশ্বকাপ পর্যন্ত। পাকিস্তান ও আমিরাত সফরের জন্য 16 সদস্যের দল ঘোষণা, সহ অধিনায়ক শেখ মাহাদি। সময় সংবাদের সঙ্গে আছে আমি ওমর ইনাদ। রাজনৈতিক দলগুলোর সমালোচনার মুখে মানবিক করিডোর নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। জানালেন, এ নিয়ে শুধু প্রাথমিক আলোচনা হয়েছে, সমঝোতা বা চুক্তি সই করেনি সরকার। তিনি আরও বলেন, করিডোরের নামে রাখাইনে কোনো ব্রেক্সিট যুদ্ধে জড়াচ্ছে না বাংলাদেশ। এ নিয়ে অপতথ্য ছড়ানো বন্ধের আহ্বান তার। এদিকে মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে। নীতিগত সম্মতি, ছোট্ট শব্দটার ওজন রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এটার কিছু আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। রাখাইনে চলমান সংকটে খাদ্য সহায়তা পৌঁছে দিতে মানবিক করিডোরের বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্তের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। সমালোচনার মুখে প্রধান উপদেষ্টার প্রেস সচিবও জানিয়েছিলেন, এ ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। এবার বিষয়টি আরও পরিষ্কার করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। বলেন, রাখাইনে মানবিক করিডোর ইস্যুতে কোনো সমঝোতা বা চুক্তি সই করেনি অন্তর্বর্তী সরকার। আলোচনা হয়েছে প্যাসেজ নিয়ে। রাখাইনে মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের সঙ্গে কোনো সমঝোতা বা চুক্তি স্বাক্ষর করা হয়নি। একেবারে প্রাথমিক পর্যায়ে কিছু অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে, সেটাও মানবিক প্যাসেজের ব্যাপারে। তবে সেই আলোচনাকে প্রতিবেশী দেশের কিছু গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, মিয়ানমারে কোনো প্রক্সি যুদ্ধ করতে যাচ্ছে না বাংলাদেশ। প্রতিবেশী রাষ্ট্রের গণমাধ্যমের এমন প্রোপাগান্ডার সমালোচনা করেন খলিলুর রহমান। মিয়ানমারে বাংলাদেশ প্রক্সি যুদ্ধ করতে যাচ্ছে এমন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে নিয়ে সংখ্যালঘু ইস্যুতেও প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল, কিন্তু যেটা সত্য সেটা সামনে আসলে এমনিতেই এগুলো মিলিয়ে যাবে। আর যুদ্ধ হলে আপনাদের কি মনে হয় চীন চুপচাপ বসে থাকতো? মিয়ানমারে গৃহযুদ্ধ চলায় শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় উল্লেখ করে কূটনৈতিক আলোচনায় বাস্তবসম্মত ফলাফলের বিষয়ে আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। মিয়ানমারে গৃহযুদ্ধ চলমান, এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা নেই। আর ইতিহাস বলে, রোহিঙ্গা সংকটের মতো সংকটগুলো শান্তিপূর্ণভাবে নয়, সংঘাতের মধ্য দিয়ে সমাধান হয়। 1971 সালের মুক্তিযুদ্ধ কিংবা আফ্রিকার বিভিন্ন রাষ্ট্র এর উদাহরণ হয়ে আছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আয়োজিত সেমিনারে বক্তারা আরও বলেন, কোনোভাবেই রোহিঙ্গাদের এদেশের নাগরিকত্ব দেয়া হবে না। প্রত্যাবাসনের পথ কঠিন হলেও সেই পথেই হাঁটবে বাংলাদেশ। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। রাখাইনে মানবিক করিডোর দেয়া নিয়ে অন্তর্বর্তী সরকার লুকোচুরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনির্বাচিত বলে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা কানামাছি খেলছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ষড়যন্ত্র করে নির্বাচন বিলম্বিত করলে ফ্যাসিবাদী শক্তি সুযোগ পাবে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছতে মানবিক করিডোর দেয়া না দেয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সমালোচনার মুখে সরকার। করিডোর দেয়া হচ্ছে কিনা সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নানা কথা আসলেও বিএনপি সহ প্রায় সব রাজনৈতিক দলই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ক্ষোভ ঝাড়ছেন অন্তর্বর্তী সরকারের উপর।
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, অনির্বাচিত বলেই অন্তর্বর্তী সরকার মানবিক করিডোর প্রসঙ্গে খোলাসা করছে না। এতে জনমনে সন্দেহ জেগেছে। আজকে মানবিক করিডোরের কথা বলছেন, এই মানবিক করিডোরও আপনাকে লুকিয়ে লুকিয়ে এটা বলতে হচ্ছে। আপনার জনগণের ম্যান্ডেট নেই, আপনি নির্বাচিত নন। জনগণের সাথে আপনারা কানামাছি খেলা খেলছেন, আপনারা লুকোচুরি করছেন। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদ শক্তি ষড়যন্ত্র করার সুযোগ পাবে, তাই দ্রুত নির্বাচনের দিনক্ষণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সংস্কার হবে, আমার ভোট আমি দেব। সংস্কার হবে, দিনের ভোট দিনে হবে। সেই সংস্কার করে অনতিবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন চায়, সেই নির্বাচনের দিনক্ষণ আপনাকে ঘোষণা করতেই হবে। সকালে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরেভিচ খোজিন। এ সময় বিএনপি মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। কয়েকটি এরিয়াতে তাদের তো যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে বাংলাদেশের বিনিয়োগের জন্য, এবং ট্রেডের বিষয়ে যথেষ্ট ইন্টারেস্ট আছে। বাংলাদেশের নির্বাচন নিয়েও বলেছেন যে নির্বাচন কত তাড়াতাড়ি হতে যাচ্ছে তারা জানতে চাচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে চায় রাশিয়া। প্রয়োজন হলে সময় কিছুটা বাড়ানো যেতে পারে বলেও রাশিয়ার রাষ্ট্রদূত আশ্বস্ত করেছে বলেও জানান বিএনপি নেতা আমির খসরু। যুদ্ধ থেকে শুরু করে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গণমাধ্যমের বিরুদ্ধে মব ভায়োলেন্স গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, বিএনপি মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 16 বছরের ফ্যাসিবাদী চর্চা থেকে মিডিয়াকে বের হতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে সম্পাদক পরিষদের আলোচনা সভায় এ কথা বলেন তারা। মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রোববার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে সম্পাদক পরিষদ। এতে অংশ নেন রাজনীতিবিদরাও। আলোচনায় উঠে আসে মুক্ত গণমাধ্যমের সংকট এবং সাংবাদিকতার ঝুঁকি প্রসঙ্গ। বক্তারা বলেন, অবাধ তথ্য প্রবাহের সঙ্গে জবাবদিহিও জরুরি। নতুন বাংলাদেশ গড়তে সবার প্রতিশ্রুতি প্রয়োজন। জবাবদিহিতা ছাড়া কোনো পক্ষ যদি তৈরি হয়, একচ্ছত্র কর্তৃত্ব যদি তৈরি হয়, তাহলে সেখানে নিশ্চিতভাবে স্বেচ্ছাচারিতা হবে এবং অন্যের অধিকার লঙ্ঘন করবে। সংবাদ মাধ্যমের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা উচিত, কিন্তু তারপরেও ওটার একটা সিলিং থাকতে হবে, কারণ দেশ আছে, দেশের স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব আছে। টানা 16 বছরের শাসনামলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো গণমাধ্যমকেও নিয়ন্ত্রণ করেছে আওয়ামী লীগ। এ কথা উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, মিডিয়াকে ফ্যাসিবাদ থেকে টেনে তুলতে হবে। মিডিয়ার ভিতরে যে ফ্যাসিজম প্রবেশ করেছে, সেখান থেকে মিডিয়াকে আমরা কিভাবে বের করতে পারবো, সে বিষয়ে আসলে আমাদের স্পষ্ট রূপরেখা প্রয়োজন। আদর্শিক আধিপত্য জায়গা থেকে যদি মিডিয়া বের না হয়, তাহলে আসলে এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা যে মুক্ত গণমাধ্যমের প্রত্যাশা করি এবং জনগণের মিডিয়ার প্রতি যে আস্থা বিশ্বাসের জায়গা, সেটি আসলে সম্পূর্ণরূপে নিশ্চিত হবে না। বিএনপি মহাসচিব বলেন, গণমাধ্যমের বিরুদ্ধে মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে, কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়া, তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা, এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরনো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না। সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলা উদ্দেশ্যমূলক। 266 সাংবাদিক আজকে খুনের মামলা অথবা ভায়োলেন্ট ক্রাইমের আসামি। এটা আমি সাংবাদিকতা এবং আপনাদের সবাইকে বলছি, এটা আমাদের অসম্মানের কারণ। এটার অর্থ এই নয় যে কেউ কোনো দোষ করেনি। দোষ করে থাকলে তাকে সঠিকভাবে মামলা করে তাকে শাস্তি দেন। অপতথ্য ঠেকাতে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। ভয়ের মধ্যে থাকে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাংবাদিকদের নিরাপত্তা ও আর্থিক সুবিধা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। সকালে রাজধানীর টিআইবি কার্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনায় তিনি আরও বলেন, হুমকি ধামকি ও মব বন্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। এ সময় সাংবাদিকদের নিরাপত্তার জন্য সাংবাদিকতা সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন করার কথা জানান উপদেষ্টা মাহফুজ আলম।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীর টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক বিশেষ আলোচনা সভা। এতে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম, গণমাধ্যম সংস্কার বিষয়ক কমিশনের প্রধান কামাল আহমেদ, টিআইবি প্রধান নির্বাহী ইফতেখারুজ্জামান সহ বিশিষ্টজনরা। কমিশন যেটা হলো টাস্ক ফোর্স গঠন করে পত্রিকায় বিজ্ঞাপনের মূল্য ও লাইসেন্স পুনর্নির্ধারণের কথা জানালেন উপদেষ্টা মাহফুজ আলম। সাংবাদিক সুরক্ষা আইনের বিষয়ে পর্যালোচনা চলছে বলেও জানান তিনি। সুরক্ষা আইনের প্রস্তাব করা আছে, আমরা মনে করি এটা ডুয়েবল। টাস্ক ফোর্সের বিষয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে বিজ্ঞাপন হার পুনর্নির্ধারণ এবং সার্কুলেশন নম্বর, এটা আমরা আবার তদন্ত করে এটা ঠিক করব। সাংবাদিকদের আর্থিক সুবিধা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে সাংবাদিকদের উপর হামলা, হুমকি ও মব বন্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। আপনি যদি বেতন না দিয়ে কাজ করেন তাহলে সাংবাদিকরাও দুর্নীতিতে জড়িয়ে পড়বে। যারা এই যুক্তি দিয়েছেন যে নবম গ্রেডের সরকারি কর্মকর্তাদের বেতনের সমান বেতন দিলে অসুবিধা হবে, তারা কিন্তু অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়নের সার্টিফিকেট দিয়ে সরকারের কাছ থেকে যে বিজ্ঞাপন রেট নেন সেই রেট তারা নিতে পারেন না। এদিকে নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের সমালোচনা ও নারীর প্রতি কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা জানিয়ে এ বিষয়ে সরকারের নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন টিআইবি প্রধান ইফতেখারুজ্জামান। যে ধরনের অকথ্য ভাষায় এই দাবি উত্থাপন করা হচ্ছে এবং সবার সামনে নারীর প্রকৃতিকে যেভাবে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হলো, সেটা কোনো সভ্য দেশে হয় না। অন্তর্বর্তীকালীন সরকার, যা রাষ্ট্র সংস্কারের দায়িত্ব, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে একটিবার মুখ খুলে নেয়, অন্তত আমি দেখি নাই। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। সংসদের মেয়াদ ও প্রার্থীর বয়স কমানো এবং স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি পরিবর্তন সহ 48 প্রস্তাবে আপত্তি জানিয়েছে 12 দলীয় জোট। সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে দ্রুত সংস্কার কার্যক্রম শেষ করে ডিসেম্বরের মধ্যে ভোটের তাগিদ দেন জোট নেতারা। বলেন, কমিশনের আচরণে উচ্চাভিলাষ দেখা যাচ্ছে, আর ঐক্যের জন্য দলগুলোকে কিছুটা ছাড় দিয়ে হলেও এক জায়গায় আসার আহ্বান কমিশন সহ সভাপতি। রাষ্ট্র সংস্কারে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ধারাবাহিকতায় রোববার সকালে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, সবার সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতেই তৈরি হবে জাতীয় সনদ। তবে এর দায়িত্ব কেবল কমিশনেরই নয়, ছাড় দিতে হবে দলগুলোকেও। ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে। ভিন্ন মতের জায়গাগুলোকে সংকুচিত করে এক জায়গায় আসবার জন্য আপনারা আপনাদের সহযোগী রাজনৈতিক শক্তিগুলোকে অনুপ্রাণিত করবেন। পৌনে 4 ঘন্টার বৈঠকে কমিশনের 110 প্রস্তাবের সঙ্গে একমত হয় 12 দলীয় জোট। তবে সরকারের মেয়াদ ও প্রার্থীর বয়স কমানোর বিপক্ষে 12 দল। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি সহ কমিশনের 48 প্রস্তাবের বিরোধিতা করে জোটটি। এছাড়া 8টি বিষয়ে সুনির্দিষ্ট মতামত জানতে চান জোটের নেতারা। সংসদের মেয়াদ যে 4 বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে, আমরা এটা সম্পূর্ণ এটা বিরোধিতা করেছি এবং আমরা বলেছি যদি আপনারা ভোটারদের বয়স 17 বছর করেন, আমরা এটার বিভিন্ন প্রয়োজনে আমরা আন্দোলন করব। একজন কচিকাঁচা শিশুকে আমরা সংসদে প্রেরণ করতে পারি না আইন প্রণয়নের জন্য। মেম্বারদের ভোটে চেয়ারম্যান এবং কাউন্সিলরদের ভোটে মেয়র, এই ব্যাপারে আমরা তীব্র বিরোধিতা করেছি এবং ওনাদের সাথে আলোচনা করে মনে হয়েছে যে ওনারা অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী চিন্তা করছেন। আপনারা যেটা করতে চাচ্ছেন সেটা হয়তো করতে গেলে আপনার সময় ক্ষেপণ হবে। আমরা সংস্কার চাই, কিন্তু সেই সঙ্গে একই নিঃশ্বাসে এই কথাটুকু আমরা বলতে চাই, যত দ্রুত সম্ভব এই সংস্কারের কাজ শেষ করে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা লক্ষ্যে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আগামী 15 মের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ করতে চায় ঐকমত্য কমিশন। এরপর শুরু হবে দ্বিতীয় ধাপের আলোচনা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদের সঙ্গে সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের যে বৈঠক চলছে, সেই বৈঠকটি শুরু হয়েছিল আজ 3:10-এ। এখনো পর্যন্ত সেই বৈঠকটি চলমান এবং আমি জানিয়ে রাখি যে 39টি নিবন্ধিত দলের মধ্যে 35টি রাজনৈতিক দল এই ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের ব্যাপারে একমত হয়েছেন, যার মধ্যে আজ 25তম রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল এই বৈঠকটি করছে। তো বৈঠকের শুরুতে যে সূচনা বক্তব্য, সেই সূচনা বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী
রিয়াজ তিনি বলেছেন, গণ অভ্যুত্থানের মতো গণতন্ত্র পুনরুদ্ধারেও দল মত নির্বিশেষে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে এই আহ্বান তিনি জানিয়েছেন। এবং তিনি আক্ষেপ করে বলেছেন যে স্বাধীনতার 55 বছর পরেও কিন্তু আসলে বাংলাদেশে গণতন্ত্র সুরক্ষিত হয়নি। তো এই গণতন্ত্র সুরক্ষিত করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টারই একটি অংশ এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সকল রাজনৈতিক দলের সাথে যে বৈঠক, সেই বৈঠকটি। তো একই সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকের শুরুতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বাবুল মোল্লা তিনি জানিয়েছেন যে এই যে একটি সুযোগ এসেছে গণতন্ত্র পুনরুদ্ধারের, এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগে তার দল সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন, এবং তিনি জানিয়েছেন যে তার দল এই কাজে পাশে থাকবে জাতীয় ঐক্যমত্য কমিশনের। তো এ পর্যন্ত 25টি, আমি যেটি বলছিলাম যে এর আগে 24টি রাজনৈতিক দল জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করেছে। অনেকেই জাতীয় ঐক্যমত্য কমিশনের অধিকাংশ যে সংস্কার সুপারিশ, সেই সুপারিশের সাথে একমত হয়েছে, অনেকে দ্বিমত পোষণ করেছে। তো এই যে আজ 25তম বৈঠকটি চলছে, এই 25তম বৈঠকের পরে যে আনুষ্ঠানিক বিবৃতি তারা দেবেন, তার প্রেক্ষিতে আমরা জানতে পারবো যে 25তম রাজনৈতিক দলটি আসলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে যে সুপারিশগুলো, তার কতগুলো বিষয়ে একমত হয়েছেন বা কতগুলো বিষয়ে তাদের দ্বিমত রয়েছে। যেমন অনেক রাজনৈতিক দলের ব্যাপারে আমরা যেমনটি দেখেছি যে তারা সংস্কার চান, তবে নির্বাচনের ব্যাপারেও তারা একটি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চান, অনেকেই ডিসেম্বরের কথা বলছেন। তো আজ যে 25তম বৈঠকটি চলছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের, তারাও কি একই বক্তব্যে রাখছেন নাকি তারা আসলে সংস্কার শেষ হওয়ার পরে নির্বাচন চান, সে বিষয়টি আসলে পরবর্তীতে বোঝা যাবে। তো এই ছিল আজ জাতীয় ঐক্যমত্য কমিশনের 25তম বৈঠকের চলাকালীন যে সর্বশেষ তথ্য, সেই সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে। আগামী জাতীয় নির্বাচন ঘিরে দেশে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা করছে সরকার। ফেসবুক, ইউটিউবে ভুয়া তথ্য বা গুজব ছড়ানোর শঙ্কা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের। অপপ্রচার রোধে এখন থেকেই সরকারি কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফেসবুক কিংবা ইউটিউবে দেশের রাজনৈতিক পরিস্থিতি কিংবা নির্বাচন ইস্যুতে জনপ্রিয় বিশ্লেষক, রাজনীতিবিদদের নিয়ে তৈরি করা হচ্ছে ভুয়া টকশো। তথ্য যাচাইকারী ও গবেষণা প্রতিষ্ঠান ডিসমিস ল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে এসব টকশো কন্টেন্ট জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। আপনাকে আমাদের অনুষ্ঠানে আগামী নির্বাচনকে কেন্দ্র করে ডিজিটাল প্ল্যাটফর্মে ভুয়া তথ্য কিংবা গুজব ছড়ানোর চেষ্টা আরো বাড়বে বলে মনে করছে সরকার। শুধু শহর নয়, গ্রাম থেকেও চলবে অপপ্রচার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আশঙ্কা করছেন নির্বাচনকে ঘিরে হতে পারে বড় ধরনের সাইবার হামলা। আমার আশঙ্কা যে বাংলাদেশ তার ইতিহাসে সবচেয়ে বড় মিসইনফো, ডিসইনফো এবং সাইবার ক্রাইমের শিকার হবে নির্বাচনকে উপলক্ষ করে। তো সেই প্রেক্ষাপটে আমাদের ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি যেরকম বিল্ড আপের দরকার আছে আমাদের ব্যক্তিগত যোগাযোগের সক্ষমতা। আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে জেলা তথ্য কর্মকর্তাদের নিয়ে আয়োজিত কর্মশালায় যে কোনো অপতথ্যের প্রচার রোধে সরকারি কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। গ্রামাঞ্চলে অনেকেই এখনো আছেন যারা গত যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এটা তারা মনে প্রাণে মেনে নেন নাই। তো ওখান থেকে এমনভাবে অপপ্রচার চালানো হচ্ছে যে মনে হচ্ছে এই ইভেন্ট কোনোদিন ঘটে নাই, কিন্তু যেটা মিথ্যা তথ্য এবং অপতথ্য, এটাকে আপনাদেরকে মোকাবেলা করতে হবে। এই সময় দেশের পাশাপাশি প্রতিবেশী ভারত থেকেও বাংলাদেশ নিয়ে অপপ্রচার চলছে বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নারী সংস্কার কমিশনের বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয় পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। হাইকোর্টের এক আইনজীবী সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। একই সঙ্গে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নারী সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করার নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া নারী সংস্কার কমিশনের 3, 4, 6, 10, 11 ও 12 নম্বর সুপারিশ ইসলামী আইন, জনগণের অনুভূতিতে আঘাত এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে বাতিল চাওয়া হয়েছে। 4 মাস পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী 6 মে দেশে ফিরছেন। মঙ্গলবার সকাল 10:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাকে বহনকারী বিমানটির। কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে কাল সন্ধ্যার পর যুক্তরাজ্য থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারপারসন। তার আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। দলীয় নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে বিএনপি নেত্রীকে অভ্যর্থনা জানাতে নির্দেশ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়েন বেগম খালেদা জিয়া।
এদিকে 17 বছর পর শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন তারেক পত্নী ডাক্তার জুবাইদা রহমান। তার প্রত্যাবর্তন ঘিরে দেশের রাজনীতিতে তৈরি হয়েছে নানা গুঞ্জন। লন্ডন বিএনপির পক্ষ থেকে একে পারিবারিক সফর বলা হলেও পর্যবেক্ষকদের মতে এটি হতে পারে রাজনীতির মঞ্চে নতুন মোড়ের সূচনা। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। 2008 সালের 11 সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন ডাক্তার জুবাইদা রহমান। তারপর অতিবাহিত হয়েছে প্রায় 1.5 যুগ। অবশেষে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে একই ফ্লাইটে ঢাকায় ফিরছেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে জুবাইদা রহমানের দেশে ফেরা নিয়ে মানুষের নানা আগ্রহ তৈরি হয়েছে। বিভিন্ন মহলে কৌতূহলী জিজ্ঞাসা, জুবাইদা রহমানের দেশে ফেরা কি রাজনৈতিক অঙ্গনের কোনো ইতিবাচক বার্তা? আমরা জানি বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক কারণে উনি বাংলাদেশে ফেরত যেতে পারছিল না। এটা আমি মনে করি বাংলাদেশের পলিটিক্সের জন্য একটা ডার্ক চ্যাপ্টার। তিনি যদি পলিটিক্সে ইনভলভ হতে চান, সম্পৃক্ত হতে চান, আমি তো মনে করি এটা একটা পজিটিভ দিক। এবং তিনি হচ্ছেন বাংলাদেশের বৃহৎ একটা দলের অ্যাক্টিং চেয়ারপারসনের সহযোগী। দেশে আসার 2 সপ্তাহ পর লন্ডন ফিরে যেতে পারেন জুবাইদা রহমান। তার এবারের সফরের সঙ্গে রাজনীতির কোনো যোগসূত্র নেই বলেও জানান যুক্তরাজ্য বিএনপি নেতা পারভেজ মল্লিক। সরাসরি যখন রাজনীতিতে যখন আসবেন, যদি আসেন, এটা ওনাদের ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়, ওনাদের পারিবারিক সিদ্ধান্তের বিষয়। ওনারা যখন মনে করবে, ওরা যদি মনে করে তাহলে আসবেন, তবে আপাতত আমরা ওরকম কোনো লক্ষণ দেখছি। এদিকে জুবাইদা রহমান দেশে ফেরার পর তার জন্য পুলিশের নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। জুবাইদা রহমান তার ধানমন্ডির বাসায় থাকবেন বলে জানা গেছে। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। রাজনীতির মাঠে এটি একটি নতুন চমক বলছেন অনেকে। বিএনপির ভবিষ্যৎ রাজনীতির নেতৃত্বে জুবাইদা রহমান আসছেন, এমনটাই গুঞ্জন বেশ কয়েক বছর ধরে শোনা যাচ্ছিল। তবে জুবাইদা রহমানের রাজনীতিতে প্রবেশ পুরোটাই নির্ভর করছে জিয়া পরিবারের সিদ্ধান্তের উপর। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি পিছিয়ে মঙ্গলবার ধার্য করেছেন আপিল বিভাগ। 21 আগস্ট মামলার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানির জন্য কার্যতালিকায় ছিল। দুটা মামলাই আপনার হাইকোর্ট ডিভিশনে ডেথ রেফারেন্স হিসাবে আসলো এবং দুটাতেই টোটাল একিউজ যারা ছিল অল ওয়ার একুইটেড, সবাইকে খালাস দিল। যদি এটা আমরা শুনানি করতে পারি এবং কোর্ট যদি ভালো করে কাগজপত্র ইত্যাদি নিশ্চয়ই দেখবেন এবং আমরা আমাদের খালাস যেটা আগে হয়েছিল ওটাই বহাল থাকবে। রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া জামাতে ইসলামের নিবন্ধন ফিরে পেতে দ্রুত শুনানির আবেদন করেছে দলটি। আগামী মঙ্গল বা বুধবার শুনানি হতে পারে। সকালে আপিল বিভাগে এ আবেদন করেন জামাতের আইনজীবী। এ সময় তিনি আপিল বিভাগকে বলেন, এই মামলার শুনানি আগেই শুরু হলেও হুট করেই তা বন্ধ হয়ে যায়। গত 22 অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামাতের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল আদেশ দেন আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামাতের আইনি লড়াই করার পথ খুলে যায়। এক রিট আবেদন নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট জামাতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। তুরিন আফরোজের মায়ের তথ্য যাচাই করতে গিয়ে জানা গেল তার পিএইচডি ডিগ্রি ভুয়া। রাষ্ট্রপক্ষের ইমেইলের জবাবে সিডনি ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস জানায়, এই নামে কোনো শিক্ষার্থী সেখান থেকে পিএইচডি করেননি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক সময়ের দাপুটে প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ অনৈতিকভাবে আসামির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে পদ হারাতে হয় তাকে। নিজ মাকে জামায়াতের রোকন বলে বাড়ি থেকে বের করে দিয়ে বলেছিলেন তিনি আসল মা নন। রোববার উত্তরার বাড়ি সংক্রান্ত মামলার শুনানিতে তুরিন আফরোজকে নিয়ে নানা প্রশ্ন উঠেছে সর্বোচ্চ আদালতে।
শামসুন নাহার বেগম তুরিন আফরোজের আসল মা কিনা জানতে চান আপিল বিভাগও। কাগজপত্র খুঁজতে থাকে রাষ্ট্রপক্ষও। তুরিন আফরোজ যে বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন বলে দাবি করা হয়, সিডনির সেই ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসে চিঠি দিয়ে তুরিনের মায়ের নাম জানতে চাওয়া হয়। তবে আশ্চর্যজনক হলেও সত্য, সিডনিতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় এই নামে কোনো শিক্ষার্থী সেখান থেকে পিএইচডি করেননি, অথচ নিজেকে ডক্টর তুরিন আফরোজ বলেই পরিচয় দিতেন তিনি। উনি যেখান থেকে পিএইচডি করেছেন, যে ইউনিভার্সিটি থেকে, সেটার থিসিস যে প্রফেসর আন্ডারে করেছেন, উনি একটা ইমেল করেছেন যে আনফরচুনেটলি উনি পিএইচডিটা কমপ্লিট করতে পারেননি। তুরিন আফরোজের বাবার 1968 সালের বিবাহ সার্টিফিকেট ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ারিশান সনদ বলছে শামসুন নাহার বেগমই তুরিন আফরোজের মা। এইটা তুরিন আফরোজের আপন মা কি না, সেই হিসাবে আমরা ওয়ারিশান সার্টিফিকেট দিয়েছি এবং তুরিন আফরোজের বাবার ম্যারেজ সার্টিফিকেট দিয়েছি। সেদিকে প্রমাণ হবে যে আসলে এটা তুরিন আফরোজের আপন মা। এই ঘটনার ব্যাখ্যা করতে গিয়ে ফৌজদারি আইন বিশেষজ্ঞ SM শাহজাহান বললেন, এমনটা যদি কেউ করে থাকে তবে তিনি প্রতারণা করেছেন। সে মাকে বের করে দিয়ে থাকলে এটা প্রচলিত আইন যেটা, সেটা হলো যে তার যে ইনহেরিটেন্স ফাদার মারা যাওয়ার পরে মা কি পাবে না পাবে সেটা ওইভাবে এটা নির্ধারিত হবে। আর এখানে ক্রিমিনাল অফেন্স প্রপার্টি শেয়ার নিয়ে যদি কোনো ডিসপিউট হয়, ইটস নট এ ক্রিমিনাল অফেন্স, কিন্তু বাকি যেটা বললেন ওটা তো ক্রিমিনাল অফেন্স। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় বর্তমানে কারাগারে আছেন তুরিন আফরোজ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। তদবির বাণিজ্যের অভিযোগে দুই উপদেষ্টার সাবেক কেপিএসপিও এবং এনসিবির সাবেক নেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। একইভাবে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের অবৈধ সম্পদের খোঁজও নিচ্ছে সংস্থাটি। এদিন প্রায় 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধে শত কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে। এছাড়াও এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে ওঠে কমিশন বাণিজ্যের অভিযোগ। দুর্নীতির অভিযোগ ওঠা এসব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের সামনে অবস্থান নিয়ে গত সপ্তাহে বিক্ষোভ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। সপ্তাহ ব্যবধানে এবার অভিযুক্তদের বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানে নেমেছে দুদক। দুজন উপদেষ্টা, যে এপিএস, পিএস এবং আরও একজন সাবেক সমন্বয়কের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম চলমান ছিল এবং সেই গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন প্রায় 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম, তার ছেলে সাইফুল আলম এবং ভাই জসিমউদ্দিনের বিরুদ্ধে মামলা করে দুদক। তাদের বিরুদ্ধে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জমি ক্রয়ে অস্বাভাবিক দাম নির্ধারণের মাধ্যমে লাভবান হওয়ার অভিযোগ আনা হয়েছে। ভাইয়ের নিকট থেকে অধিক মূল্যে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বাজার মূল্যের চেয়ে বেশি মূল্যে ফ্লোর ভাড়া নিয়ে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে। এদিকে টেক্সাস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য রণজিৎ কুমার তালুকদার ও তার স্ত্রীর বিরুদ্ধে 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। আর হবিগঞ্জ 4 আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। 5 মাস ধরে বেতন না পেয়ে মানবেতর জীবন। 11 দাবিতে রাজপথে চা শ্রমিকরা। সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ। দ্রুত সংকট সমাধানের দাবি। খেলার খবর। বাংলাদেশের নতুন টি-20 অধিনায়ক লিটন কুমার দাস। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় 2026 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে এলকেডিকে। এদিকে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরির কারণে বিশ্রামে তাসকিন, বাদ পড়ছেন আফিফ, নাসুম আর রিপন মণ্ডল। এই 2 সিরিজের সহ অধিনায়ক শেখ মাহেদী। আলোচনাটা দীর্ঘদিনের, কে হবেন টাইগারদের টি-20 অধিনায়ক। গুঞ্জন ছিল লিটন দাসকে নিয়ে, অধিনায়কের দৌড়ে ছিলেন তাসকিনও। তবে অবশেষে দায়িত্ব লিটনের কাঁধেই তুলে দিল বিসিবি, তাও টি-20 বিশ্বকাপ পর্যন্ত। যদিও আন্তর্জাতিক টি-20তে খুব একটা ছন্দে নেই এলকেডি, তারপরও কেন দেয়া হলো তাকে দায়িত্ব? কেনই বা তাসকিন ছিলেন না বোর্ডের আলোচনায়? 26-এর যে টি-20 বিশ্বকাপ,
ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই বিশ্বকাপকে সামনে রেখেই সেই পর্যন্ত লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-20 দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে। এদিন আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। সহ অধিনায়ক শেখ মেহেদী, দলে নেই মেহেদী মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকা নাসুমের পরিবর্তে দলে তানবীর আহমেদ। তবে ঘরোয়া লিগে ধারাবাহিক রান করেও সুযোগ হয়নি নাইম শেখের। কিন্তু কেন? শান্ত আমাদের এক্স ক্যাপ্টেন ছিলেন। আপনি দেখেন টিমটার দিকে তাকিয়ে, ইউ নিড সাম এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল। আমাদের যে চিন্তা ভাবনার মধ্যে আমরা যেন একটা সেরা পারফরমেন্স ইউনিট নিয়ে যেতে পারি, সেই চেষ্টাটা থাকবে। এবং লাইক টু লাইক যে সমস্ত খেলোয়াড় আছে তারা সবসময় অনুশীলনে থাকবে। অনেকগুলো ট্যুর আছে সামনে, কাজেই অপরচুনিটি আসবে। মিরাজকে বাদ দিলেও পারফর্ম না করেও টি-20 দলে নাজমুল হোসেন শান্ত। তাকে রাখার ব্যাখ্যা হিসেবে অভিজ্ঞতার গল্প শোনালেন নির্বাচকরা। তবে মিরাজের বেলায় কেন হয়নি এমনটা? মিরাজ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলি, ভ্যালুয়েবল বলি আমাদের জাতীয় দলের জন্য। তিনি ডেফিনেটলি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অ্যাডাপ্ট করার জন্য একটা চমৎকার খেলোয়াড়। তাকেও আমরা খেলার মধ্যে রাখবো। এখানে যে 5টা বোলার থাকবে তাদেরকে 4 ওভার করে বল করতেই হবে। তো সেই ক্ষেত্রে যেমন শেখ মাহাদি কিছুটা এগিয়ে আছে। এই দুই সিরিজের জন্য সোহান মোসাদ্দেক অঙ্কনকেও প্রথমে আলোচনায় রেখেছিলেন নির্বাচকরা। তবে শেষ পর্যন্ত স্ট্রাইক রেটে তাদের শর্টার ফরম্যাটের জন্য উপযুক্ত মনে করেননি লিপু রাজ্জাকরা। এর আগেও জাতীয় দলের দায়িত্ব সামলেছিলেন লিটন দাস। তার অধীনে সবশেষ সাদা বলের সিরিজে সাফল্য পেয়েছে বাংলাদেশ। যদিও তখন ছিলেন অন্তর্বর্তী, এখন পেলেন স্থায়ী দায়িত্ব। এখন দেখার অপেক্ষায় ক্যাপ্টেন লিটন নিজেকে যোগ্য প্রমাণ করতে পারেন কিনা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এখন থেকে ফাঁকি দেয়া কর আদায়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেবে এনবিআর। আসন্ন বাজেটে এ বিষয়ে নির্দেশনা থাকবে। রাজধানীর একটি হোটেলে ফরেন চেম্বার আয়োজিত সেমিনারে এনবিআর চেয়ারম্যান আরও বলেন, এবারের বাজেট হবে ব্যবসা বান্ধব। অনুষ্ঠানে বিনিয়োগ বাড়াতে কার্যকর সংস্কারে জোর দেন ব্যবসায়ীরা। রাজনৈতিক অনিশ্চয়তার জেরে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ প্রায় তলানিতে। চলতি অর্থবছরের জুলাই ফেব্রুয়ারির সময় নিট বিনিয়োগে এসেছে মাত্র 82 কোটি 40 লাখ ডলার। বছর ব্যবধানে যা প্রায় 20% কম। রোববার সকালে আইসিএমএবি, ফরেন ইনভেস্টর চেম্বার ও জাপান বাংলাদেশ চেম্বার আয়োজিত বাজেট নিয়ে আলোচনায় বলেন, বিনিয়োগ বাড়াতে কাটাতে হবে রাজনৈতিক অনিশ্চয়তা, প্রয়োজন কার্যকর সংস্কারের। কর নীতি দীর্ঘমেয়াদী করার পাশাপাশি কর ফাঁকিবাজদের কাছ থেকে কি পরিমাণ কর আদায় করতে পারলো এনবিআর কর্মকর্তারা, নতুন নির্দেশনা থাকবে আগামী বাজেটে। ইউনিয়ন পর্যায়ে যারা ট্যাক্স পেয়ার আছে তাদের পূর্বপুরুষের কাছ থেকে অনেক ইনহেরিটেড প্রপার্টি আছে, ব্যবসা আছে, সেগুলোকে যদি সহজ উপায়ে থোক ট্যাক্সের মতো তাদের উপর আমরা ইম্পোজ করতে পারি, তাহলে মনে হয় তাদেরকে নেটে আনা অনেক সহজ হতে পারে। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান জানালেন, দীর্ঘমেয়াদী কর নীতি প্রণয়নের চেষ্টা চলছে। পাশাপাশি ফাঁকি দেয়া কর আদায়ে এবারের বাজেটে থাকবে বিশেষ নির্দেশনা। ট্রেডকে ফ্যাসিলিটেট করা প্রয়োজন, এতে ব্যবসার পরিসর বাড়বে। কাস্টমস তাদের দায়িত্ব পালন করে, কিন্তু আবার অনেক ক্ষেত্রে সেবার ব্যত্যয় হয়, যা বেদনাদায়ক। তবে আমরা আশাবাদী দ্রুত তা নিরসন হবে। এ সময় তিনি আরো বলেন, আগামী বাজেটে ব্যবসায়ীদের জন্য সুযোগ তৈরি করার পাশাপাশি কর হার কমানোর চেষ্টা করা হবে। এতে কমে আসবে ব্যবসার খরচ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভোক্তা পর্যায়ে 19 টাকা কমে 12 কেজির বোতলজাত এলপিজির দাম 1431 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। চলতি মাসের জন্য এই দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। সন্ধ্যা 6টা থেকে কার্যকর হচ্ছে নতুন দর। গত এপ্রিলে 12 কেজির বোতলজাত এলপিজির দর ছিল 1450 টাকা। অন্যদিকে চলতি মাসে অটো গ্যাসের দাম লিটারে 84 পয়সা কমিয়ে 65 টাকা 57 পয়সা নির্ধারণ করা হয়েছে, যা গেল মাসও ছিল 66 টাকা 41 পয়সা। 12 কেজি সিলিন্ডারের মূল্য এপ্রিল মাসে ছিল 1450 টাকা। এটি এই মাসে অর্থাৎ মে মাসে হবে 1431 টাকা, অর্থাৎ প্রতি 12 কেজিতে কমেছে 19 টাকা। কোম্পানি বিক্রি করবে 1336 টাকায়, পাইকারি বিক্রি হবে 1386 টাকায়, খুচরা বিক্রয় হবে 1431 টাকা। আমরা তো এলপিজি প্রাইভেট যেটা এলপিজিটা প্রতি মাসেই কিন্তু করতেছি আমরা গণশুনানি ব্যতি রেখে, কারণ এই প্যারামিটারগুলো 2021 সালের এপ্রিল এবং অক্টোবরে ঠিক করা হয়েছিল।
সেই নির্ধারিত প্যারামিটারগুলির উপরেই কিন্তু মূল্য নির্ধারণ হচ্ছে এলপিজির। ঈদুল আজহা সামনে রেখে সক্রিয় পশু চোরা কারবারিরা। সীমান্তের কাঁটা তার পেরিয়ে আসা এসব পশু ঢুকছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তের বাজারে। এতে দুশ্চিন্তায় প্রান্তিক কৃষক, খামারি ও ব্যবসায়ীরা। বিজিবি তৎপর থাকলেও প্রভাবশালীদের ছত্রছায়ায় বেপরোয়া চোরা কারবারিরা। সিলেট অঞ্চলের সীমান্ত এলাকা ঘুরে আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। রাতে সবাই যখন ঘুমিয়ে ঠিক তখনই যেন দিনের শুরু পশু চোরা কারবারিদের। ভারত সীমান্তের কাঁটাতার পেরিয়ে গরু, মহিষ সহ নানা ধরনের পশুর চালান নির্দিষ্ট এলাকা পর্যন্ত পৌঁছে দিতে পারলেই মিলে পারিশ্রমিক। সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিতে নানা কৌশলে এসব চোরা কারবারিরা সিলেট অঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে বছরের পর বছর করছে ব্যবসা। অন্যদিকে বিজিবির অভিযানে প্রায় ধরা পড়ছে পশুর চালান, তবুও থামছে না অসাধু এই কারবার। পশু বোঝাই এমনই একটি ট্রাককে অনুসরণ করে সময় সংবাদ। ঈদুল আজহা সামনে রেখে পশুর চোরা চালান বাড়াতে সক্রিয় চক্রের সদস্যরা। গরুগুলো যে আসে এটা কোন বাজার থেকে আসে? বগুলা বাজার। এখন হরিপুরের এদিকে হালকা আসে আর এদিকে সাতকের ওদিকে কিছুটা হালকা হালকা আসে। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভারত ঘেঁষা বগলা বাজারে সময় সংবাদ। বিভিন্ন ফার্মের নাম দিয়ে বাজারে রয়েছে পশু রাখার অস্থায়ী ঘর। অভিযোগ আছে এখানেই মিলে ভারতীয় গরু মহিষের দেশি ছাড়পত্র। আমরা ওপেন দেখতেছি, রাস্তাটা যাইতেছে, কিন্তু বাজারে আসলে এটা বৈধ হয়ে যায়। প্রতিদিন 100 থেকে 150 গরুর রিসিট হয়। এই রিসিট পেলে তো সারা বাংলাদেশ আর গরু ধরবে না কেউ। বাজারে ভারতীয় পশু ঢুকে পড়ায় দুশ্চিন্তায় প্রান্তিক কৃষক, খামারি ও ব্যবসায়ীরা। ভারতীয় গরু আসা দেশি গরুর দাম কমে যায়। যেগুলো বিক্রি 1 লাখ, বিঘে 60,000, 70,000, 80,000। অবশ্য চোরা কারবারিদের ঠেকাতে নিয়মিত অভিযান চলছে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি করেছি যাতে কোনো চোরা চালান এই এলাকা দিয়ে না হয়। যারা চোরা কারবারিদের ছোট ছোট চোরা কারবারিদের মদত দেয় তাদেরকে আসলে আইডেন্টিফাই করাটা ডিফিকাল্ট, বাট আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট, বিছানাকান্দি, প্রতাপপুর, সুনামগঞ্জের দোয়ারাবাজার সহ বেশ কিছু সীমান্ত এলাকা হয়ে পশু চোরা চালানের অভিযোগ দীর্ঘদিনের। ঈদকে কেন্দ্র করে সীমান্তে চোরাচালানকারীরা সক্রিয় হয়ে উঠলেও প্রশাসনের নজরদারি থাকলে তা অনেকাংশেই কমে আসবে বলে মনে করেন সুধীজনরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। এদিকে ঈদুল আজহা ঘিরে অবৈধ পথে গবাদি পশু আনা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন উপদেষ্টা। বলেন, কোরবানি উপলক্ষে চাহিদার তুলনায় দেশে অতিরিক্ত গবাদি পশু থাকায় এবছর আমদানি করা হবে না। কোরবানির জন্য এবার 1,24,47,337টি গবাদি পশু প্রস্তুত রয়েছে। এবছর উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত কোরবানির পশু সরবরাহের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে। কোনো প্রকার আমদানি ছাড়াই আমাদের দেশে যা সরবরাহ আছে তা দিয়ে আমরা অনায়াসে কোরবানি করতে পারবো। সর্বমোট 1,24,47,337টি গবাদি পশুর প্রাপ্যতা আশা করা যাচ্ছে। অবৈধ পথেও যেন কোনো পশু অন্য দেশ থেকে আসতে না পারে, চাঁদাবাজির কারণে পশুর দাম যেন না বেড়ে যায়। আজকের পর থেকে গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ করতে না পারে সেটার ব্যবস্থা নেওয়া হবে। 5 মাস ধরে বেতন না পাওয়ায় মানবেতর জীবন। 11 দফা দাবিতে রাজপথে চা শ্রমিকরা। সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দ্রুত সংকট সমাধান করে কর্ম পরিবেশ ফেরানোর দাবি তাদের। আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। 20 সপ্তাহ ধরে বেতন পান না চা শ্রমিকরা। মানবেতর দিন কাটছে তাদের। এবার বেতন ভাতা সহ 11 দফা দাবিতে রাজপথে নামলেন তারা। রোববার দুপুর 12টার পর প্লেকার্ড ও লাল নিশান উড়িয়ে মিছিল নিয়ে সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। তারা জানান, গত কয়েক মাস ধরেই বকেয়া বেতনের দাবি জানিয়ে আসছেন তারা। দ্রুত সংকট সমাধান করে বাগানগুলোতে কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান শ্রমিকরা। কর্ম করে যাচ্ছি, কিন্তু আমাদের কোনো বেতনাদি নাই। 4-5 মাস হয়ে যাচ্ছে, আমাদের পেটে খানি নাই, বাচ্চা কাচ্চার মুখে হাত দিতে পারছি না। খালি কই যে এই সপ্তাহ দিম না, 8 সপ্তাহ দিমু, 8 সপ্তাহ দিমু না, এই সপ্তাহ দিমু। প্রতিশ্রুতি শুনতে শুনতে আর ভালো লাগে না।
আমরা দেখেন যে চা বাগানের চা শ্রমিককে আমার মনে হয় যে মানুষ মূলেই গণ্য করছে না। আন্দোলনরত শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ায় সৃষ্টি হয় তীব্র যানজট। 2 ঘন্টা পর সেনাবাহিনী তাদের দাবি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে তারা সড়ক ছেড়ে দেন। 10 জন প্রতিনিধি আমরা সিলেক্ট করে ইউএন অফিসে পাঠানো হয়েছে। উইদিন 24 আওয়ার্স ইনশাআল্লাহ একটা সলিউশন আমরা পেয়ে যাব। বছর খানেক ধরেই সিলেটের চা বাগানগুলোতে বেতন ভাতা নিয়ে চলছে শ্রমিক অসন্তোষ। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। নকশা মেনে তৈরি হয়নি ভবন, আবাসিকের অনুমতি নিয়ে বাণিজ্যিক ব্যবহার, সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে বহুতল ভবন। পুরান ঢাকার তাঁতি বাজার ও নারায়ণগঞ্জে এসব অনিয়ম পেয়েছে রাজুক। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, নকশা বহির্ভূত অংশ ভেঙে দেয়া এবং জেল জরিমানা করা হয়েছে। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে রোববার পুরান ঢাকার তাঁতিবাজারে অভিযান চালায় রাজুক। অভিযানে নকশা বহির্ভূত ভবন, আবাসিকের অনুমতি নিয়ে বাণিজ্যিক ব্যবহার এবং সড়কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের সত্যতা মেলে। এ সময় অভিযুক্ত ভবন মালিক ও ডেভেলপার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে 3টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়। বসাক লেনে অসৎ উপায়ে ভবন নির্মাণের দায়ে এক ডেভেলপার প্রতিনিধিকে 3 লাখ টাকা জরিমানা ও অনাদায়ে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ থাকার কারণে স্পেশালি কারখানা তারা এখানে ইউজ করছে, যার জন্য মূলত আমরা এখানে অভিযানটি পরিচালনা করেছি এবং আমরা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মিটারগুলো জব্দ করেছি। একই দিন নারায়ণগঞ্জের ফতুল্লায় 5টি নির্মাণাধীন ভবনে অভিযান চালায় রাজুকের আরেকটি দল। ভেঙে ফেলা হয় নকশা বহির্ভূত অংশ। এ সময় একটি 5তলা ভবনের মালিককে 60,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। যেটুকু আমাদের কাছে আমরা পেয়েছি নকশা দেখে ততটুকু আমরা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছি। পাশাপাশি হচ্ছে যে তাদের যে নির্মাণ মিটারটা ছিল ওই মিটারটা আমরা জব্দ করেছি। অভিযান চলাকালে অন্য 4 ভবনের মালিককে না পাওয়ায় ভবনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটারগুলো জব্দ করে রাজুক। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের ভেতরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দুপুরে সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে সিটি কর্পোরেশন। এ সময় চটপটি, ফুচকা, ফাস্ট ফুডের দোকানসহ 7টি অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। নগর জুড়ে অবৈধ স্থাপনার বিরুদ্ধে এসব অভিযান চলবে বলে জানায় কর্তৃপক্ষ। মুরগি ও কবুতর চুরির অভিযোগে 2 কিশোরের মাকে ডেকে জনসম্মুখে নাকে খত দিতে বাধ্য করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ওই 2 নারীকে নির্যাতন করেন ফেনীর 5 গাছিয়া ইউনিয়নের বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলো। ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। মুরগি ও কবুতর চুরি করেছে 2 কিশোর। এর দায়ে ওই 2 জনের মাকে ডেকে নিয়ে নাকে খত দিয়ে নির্যাতন করা হয়েছে। 1 মে ফেনী সদর উপজেলার খালুর দোকান এলাকায় এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় নিন্দার ঝড়। ভিডিওতে দেখা যায় 2 মাকে নির্যাতন করেন 5 গাছিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলো। এই ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এলাকাবাসী। ছেলেরে ফিরেছে, তারপর ছেলের মারে নাইকো টানেছে। পুরো এলাকার মানুষ সবাই জিম্মি করে, ওরা অন্য 12 মানুষ দিয়ে আনি বিচার করেছে। আমার মাকে নাইকো টানেছে, আমি এটার বিচার চাই। আমার আম্মুরে বাড়ি থেকে নিয়েছে, ওনারা বলতেছে যে নাইকো টানার জন্য, তো আমার আম্মু নাইকো টানছে। আইনের শাসন বাস্তবায়ন করার জন্য করতেছেন, তাহলে আমাকে এটাকে অ্যাকসেপ্ট করতে পারতাম, কিন্তু আমার তো মনে হচ্ছে না এই জিনিসটা আপনারা নিজেদের ব্যক্তিত্ব জাহির করার জন্য করছেন। যারা দলের জন্য যারা ক্ষতি হয়, দলের সুনাম ক্ষুণ্ণ হয়, মানুষের ক্ষতি হয়, মানবতার লঙ্ঘন হয়, ওইরকম লোক দলে রাখার প্রয়োজন নাই। তার জন্য আমরা শাস্তির জন্য আমি আহ্বান জানাচ্ছি। 2 মাকে নির্যাতন করেও অনুতপ্ত নন দেলু। দাবি করেন ভবিষ্যতে কেউ যেন চুরি না করে, সেজন্যই এই ব্যবস্থা নেন তিনি। আমিও জানি এটা মানবতার লঙ্ঘনের অংশ বিশেষ। পরিবেশ পরিস্থিতি তখন এমন ভাবে উচ্চতা থাকে, আমরা এদেরকে বাঁচানোর তাগিদে এই জিনিসটা করছি। আইনজীবীরা বলছেন দেলু যা করেছেন তা আইন অনুযায়ী অপরাধ, আর পুলিশ বলছে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক পাঞ্চাতেরা তাকে কাজটা করতে বাধ্য করছে, এটা আমি ঘোর বিরোধিতা করে এবং আমি এটা একটা জোরালো বিচার দাবি করে। নাকে খত দেওয়ার বিষয়টি উচিত হয়নি, আমরা বিষয়টা খতিয়ে দেখছি, এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করিডোর নিয়ে আলোচনা হলেও চুক্তি হয়নি, প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে না বাংলাদেশ বললেন নিরাপত্তা উপদেষ্টা। অনির্বাচিত বলেই লুকোচুরি করছে সরকার, অভিযোগ রিজভির।
গণমাধ্যমের বিরুদ্ধে মব ভায়োলেন্স গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক মন্তব্য মির্জা ফখরুলের। 16 বছরের ফ্যাসিবাদী চর্চা থেকে মিডিয়াকে বের হওয়ার আহ্বান নাহিদ ইসলামের। এবং দ্রুত সংস্কার করে ডিসেম্বরের মধ্যে ভোট চায় 12 দলীয় জোট। নির্বাচন ঘিরে বড় সাইবার হামলার শঙ্কা সরকারের, এখন থেকে সতর্ক থাকার নির্দেশ তথ্য উপদেষ্টার। এ ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।